পানি বা আমরা সারা বছর কীভাবে পানি পাব সেটার নিয়ন্ত্রণের ভূমিকাটা দুর্ভাগ্যজনকভাবে আমরা ভাটির দেশে থাকার জন্য সেটাকে আমাদেরকে সেই অধিকারটা বারবার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে। এবং আমার কাছে আমি বিবেচনা করি যে আমাদের এখানে আমি দুটো বড় দাগের বিবেচনা করি। একটা অভ্যন্তরীণভাবে আমাদের পানির যে ব্যবস্থাপনা এটা আমার বহু বছরের নিজের মনোযোগের একটা বড় জায়গা। একটা হচ্ছে আমাদের বরেন্দ্র অঞ্চলের যে পানির ব্যবস্থাপনা। আমার একবার সুযোগ হয়েছিল বরেন্দ্র অঞ্চলের পানি ব্যবস্থাপনার আলোচনায় অংশ নেবার জন্য। সেটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। হাওর অঞ্চলে বৃহত্তর সিলেট, কিছুটা মধ্যাঞ্চল যুক্ত করে ময়মনসিংহ, নেত্রকোনা পর্যন্ত এই অঞ্চলের যে পানি ব্যবস্থাপনা আলাদা গুরুত্ব, আলাদা তাৎপর্য, আলাদা মনোযোগ এটা দাবি করে। আরেকটা হচ্ছে দক্ষিণাঞ্চলে যে পানি ব্যবস্থাপনা। সম্প্রতি একটা কৌতূহলী রিপোর্ট আপনারা দেখেছেন, নির্বাচন কমিশনে বাগেরহাটের যে পার্লামেন্টের সিট ছিল, বাগেরহাট থেকে একটা সিট কমিয়ে নির্বাচন কমিশন সেটা গাজীপুরে তারা নিয়ে আসছিলেন। আমি খবর নেওয়ার চেষ্টা করছিলাম। একটা গুরুত্বপূর্ণ তাদের পর্যবেক্ষণ ছিল ওই অঞ্চলে ডেমোগ্রাফিক যে জায়গাটায় জনসংখ্যার ঘনত্বটা কমে আসছে, ওটা মানে দক্ষিণাঞ্চলের জায়গাটা। একটা বড় কারণ হচ্ছে জলবায়ুর যে পরিবর্তন, ওখানে লবণাক্ততা, পরিবেশের যে গুরুতর বিপন্নতা, বাংলাদেশ যে জলবায়ুর বিপন্ন অবস্থার মধ্যে বাংলাদেশ ঢুকছে, তার একটা বড় কারণ হচ্ছে এই যে মানুষের জলবায়ু উদ্বাস্তু হবার যে আশঙ্কা, ঝুঁকি। আমার বন্ধুরা অনেকেই বলবার চেষ্টা করছেন আগামী 20, 25, 30 বছরে 50 লক্ষের বেশি মানুষ ওখান থেকে তারা মাইগ্রেট করবে, অন্যান্য অঞ্চলে আসবে। কি দাঁড়াবে আমরা এখনো পর্যন্ত সেটা জানি না। ফলে মানে একটা উদ্বেগের, একটা ভয়ের একটা জায়গাটা। এবং সামগ্রিকভাবে তাহলে অভ্যন্তরীণভাবে এর একটা ব্যবস্থাপনার প্রশ্ন আছে, যেখানে নদী দখল, যেখানে দূষণ, যেখানে পানির দূষণের আমাদের এই যে সংকটগুলো, তাহলে এটার এর টোটকা কোনো সমাধান নেই। একটা সামগ্রিক উন্নয়ন চিন্তা, পানির ব্যবস্থাপনার চিন্তা, বোঝাপড়া বর্তমান এবং আগামী 50-100 বছরে যদি আপনি চিন্তা করেন, সেই জায়গা থেকে একটা সামগ্রিক চিন্তা দর্শনের একটা প্রশ্ন এর সাথে যুক্ত আছে। খরার সময় পানি ব্যবস্থাপনা কী হবে, বর্ষার ভরা মৌসুমের সময় তখন পানির ব্যবস্থাপনা কী করব। তো এগুলো নিশ্চয়ই আমাদের সামগ্রিক বিবেচনার ভেতরে। আরেকটা যেটা বলেন, পানির ক্ষেত্রে আমরা তো ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এটা তো খুব প্রত্যাশিত ছিল যে হাসিনার আমলে 15 বছরে যেহেতু বন্ধুত্বের যদি বন্ধুত্ব বলি, বন্ধুত্ব বলা হচ্ছিল যে শিখরে পর্যায়ে, সেটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে বন্ধুত্ব হোক, অথবা একটা অনুগত দাসানুগ পররাষ্ট্র নীতি অনুসরণ করতে যে বাস্তবে ভারতের এক ধরনের গোয়াল ঘরে বাংলাদেশকে বানাতে যে তারা যেভাবে তাদের ধারাবাহিক আত্মসমর্পণ, যখন সরকারের 2 নম্বর ব্যক্তি বলেন দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছি, তো বোঝা যায় এরকম একটা সম্পর্কের জায়গা থেকেও বাংলাদেশ পানির উপরে তার ন্যূনতম তার যে হিস্সা, ন্যায্য অংশীদারিত্ব, পাওনা, কোনোভাবেই সেটাকে আমরা নিশ্চিত করতে পারিনি। ভারতের একতরফা পানি প্রত্যাহার, উজানে তাদের যে বাঁধগুলো তৈরি করা, অসংখ্য ব্যাপারে আমাদের চেয়ে এখানকার পানি বিশেষজ্ঞরা নিশ্চয়ই আমাদের চেয়ে আপনাদের তথ্য অনেক বেশি আছে। তাহলে এগুলো কোনোটাই কোনো সমাধান করা যায়নি, বরঞ্চ নতুনভাবে ভারতের পানি আগ্রাসন বহুভাবে আমাদেরকে যেভাবে আক্রান্ত করে এসছে, আমি বহু জায়গায় বলেছি, তারা বরঞ্চ কিছুটা ভেবেছিলেন যে দিল্লি পর্যন্ত আমাদের বেনারসি শাড়ি পাঠিয়ে, কখনো টাঙ্গাইলের শাড়ি পাঠিয়ে, সেখানে প্রণব মুখার্জির পরিবার থেকে শুরু করে আরও নানা পরিবারের কাছে উপঢৌকন পাঠিয়ে, আমের সময় আম পাঠিয়ে, আর ভরা মৌসুমে ইলিশ মাছ পাঠিয়ে, এই যে বেনারসি টাঙ্গাইল ইলিশ মাছের যে কূটনীতি, ভারতের দক্ষিণ ব্লকের শাসকদের মন জয় করার, এটা যে চূড়ান্ত দেউলিয়াত্ব, এটা যে দেউলিয়াপনা, এবং এই কূটনীতি দিয়ে
পানির উপরে যে আমরা আমাদের যে হিস্সা আদায় করতে পারি না, এটা যে সম্ভব না, এটা চোখে আঙ্গুল দিয়ে এটা আমাদেরকে দেখানো হয়েছে। এবং আমরা যেখানে এখানে আলোচনা করলো অনেকেই যে আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া দরকার, কথাটা আমি নিজেও বলেছি, পানি বিশেষজ্ঞরা অনেকে বলেছেন। নীতি যৌথ নদীর পানি ব্যবস্থাপনা কিভাবে হবে, উজানে কোনো দেশতে একতরফা তারা যে পানি প্রত্যাহার করতে পারে না, এবং এটা তো সাধারণ যে কোনো মানুষ এটা বোঝে, এটার জন্য বেশি বুদ্ধিমান পণ্ডিত হওয়ার দরকার নেই। এবং ধারাবাহিকভাবে তারা যেগুলো করা অব্যাহত রেখেছে, তারা যেটা অপরাধ করে যাচ্ছে, যেটা আন্তর্জাতিক আইন বিধিবিধানের গুরুতর লঙ্ঘন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়া, কথাবার্তা বলা বাংলাদেশের দিক থেকে সেটা অত্যন্ত জরুরি। আপনারা খেয়াল করেছেন, ভারতে এটা আগে কখনো দেখিনি, বহু বছরে পাকিস্তান এবং ভারতের কদিনের যে যুদ্ধ হলো, সে যুদ্ধে সিন্ধু নদী থেকে প্রথম দিকে পানি তারা প্রত্যাহার করলো ভারত, এবং এটা নিয়ে পাকিস্তানে প্রবল একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এখন উল্লেখ করলেন, এখন পাকিস্তানে এখন বন্যা, সিন্ধু নদীর পানি এখন তারা ভারতের দিক থেকে তারা ছেড়ে দিয়েছেন। পাকিস্তানে কিছুটা অকাল বন্যা এখন সেখানে হচ্ছে। এই অঞ্চলে পুরো ব্যবস্থাপনা যাচ্ছে এরকম। একদিকে যেমন আমাদের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা খুব জরুরি, যেখানে উল্লেখ হলো হাওরের বুক চিরে শুধুমাত্র একটা পরিবারে তিনি ঢাকা থেকে বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি তার বাড়ি পর্যন্ত তিনি গাড়িতে যাবেন, এবং একটা রাষ্ট্র যখন এটা অনুমোদন করতে পারে তাহলে বোঝা যায় কোন রাষ্ট্রে তখন আমাদের বসবাস। এখন দেখছি যে আমার চলন বিলে সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করবার তৎপরতা, এরকম অসংখ্য উদাহরণ এগুলো দেওয়া যাবে। তাহলে অভ্যন্তরীণ একটা পানি ব্যবস্থাপনার প্রশ্ন আছে, এবং এইসব প্রশ্নে নীতি নির্ধারক, রাজনীতিক, গবেষক, বংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করে বোঝাপড়া এর একটা বিহিত এটা করা দরকার। আরেকটা হচ্ছে আঞ্চলিক পানি ব্যবস্থাপনার প্রশ্ন। আমি যখন ওয়ার্কার্স পার্টি করি, একসাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করার আগে, আজ থেকে 35 বছর বা 40 বছর আগে আমরা একটা যৌথ পানি ব্যবস্থাপনা নিয়ে তখন আমরা একটা আঞ্চলিক সেমিনার হয়েছিল। সেই সেমিনারে ভারত, নেপাল, বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসেছিলেন। তখনই আমরা আলোচনা করেছি যে আঞ্চলিক পানি ব্যবস্থাপনা, যেখানে ভারত, নেপাল এবং বাংলাদেশ মিলে কীভাবে আমরা একটা প্রত্যেকের কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সামগ্রিকটা বিবেচনা করে কীভাবে আঞ্চলিক পানি ব্যবস্থাপনার জায়গাটায় আমরা আসতে পারি। তো সে উদ্যোগগুলো আজকে আমি মনে করি সেটাকে নেওয়া দরকার। আর এখন তিস্তার ব্যাপারে যে প্রকল্প মাঝখানে আমরা চীনে গিয়েছিলাম, তাদের উৎসাহ লক্ষ্য করেছি। প্রথমে ভারতের সাথে এই তিস্তা পানি ব্যবস্থাপনায় তারা চীন আগ্রহ দেখানোর পরে ভারত আগ্রহ দেখালো, পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার থেমে গেল। এখন দেখছি গত 1 বছরে চীনের ব্যাপারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আগ্রহের জায়গাটা বাড়ছে। আমি এই ক্ষেত্রেও যেটা মনে করি, এখানে একজন বক্তা সামান্য একটু উল্লেখ করলেন, সম্ভবত আমাদের প্রধান যিনি আলোচক, যিনি প্রবন্ধ উত্থাপন করলেন, এগুলো রাজনৈতিক দল, অংশীজন, গুরুত্বপূর্ণ যারা আছেন এর বহুমাত্রিকতা বিবেচনার মধ্যে রেখে, এবং এই প্রকল্পটা ভবিষ্যতে টেকসই হবে কিনা, সাস্টেইনেবল করা যাবে কিনা, এবং এখানে ভারত এবং নেপালকে কোনোভাবে এনগেজ করার কোনো জায়গা আছে কিনা,